আমার বাবার বন্ধুর ছেলের সাথে ছোটবেলায় আমার বিয়ে ঠিক করেছিল। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাদের বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। আমার শ্বশুরের দুই ছেলে কি তারা বাইরে বাইরে পাঠিয়েছিল। তারপর আমার শ্বশুরের বড় ছেলেটা বিদেশ চলে যায়, ওখানে সে পড়াশোনা করে সেটেল হয়, ওই দেশে একটা মেয়েকে বিয়ে করে। কিন্তু আমার জামাইকে সে যেতে দেয়নি, সে ভাবছে যে সে একটা বাংলাদেশি মেয়েকে তার ছেলেকে বিয়ে করাবে, তাহলে হয়তো তার বউয়ের টান হলেও সে বাংলাদেশে আসবে। এই জন্য সে আমার সাথে বিয়ে ঠিক করে, কিন্তু আমার জামাই কোনোভাবেই রাজি ছিল না বিয়ে করতে, সে বাইরে যাবে। তারপর হচ্ছে আমার শ্বশুর বলে, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে তোমাকে আমি অস্ট্রেলিয়া যেতে দেবো, কিন্তু সে রাজি হচ্ছিল না। তারপর তার পাসপোর্টগুলো আমার শ্বশুরে গুজিয়ে ফেলেছিল। তারপর সে সবার চাপে পড়ে বিয়েতে রাজি হয় যে হ্যাঁ আমি বিয়ে করব, তোমরা আমাকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করো। তারপর বিয়ের দিন নাছরবান্ধা সে আবার মন ঘুরিয়ে ফেলে যে না, সে বিয়ে করবে না। কিন্তু বিয়ের দিন সবাই তাকে চোখে চোখে রাখছিল যেন সে বাসা থেকে পালিয়ে না যেতে পারে। তারপর বিয়ের দিন সে ওয়াশরুমে যে পালায়, 3 ঘন্টা হয় দরজা খোলে না, সবাই এত দরজা নক করতেছিল, তারপর দরজা ভেঙে তাকে বের করে নিয়ে আসে। তারপর অনেক ঝই ঝাপটার পর আমাদের বিয়েটা হয়। বিয়ের 1 ঘন্টা পর সে তার পাসপোর্ট নিয়ে বাসা থেকে বের হয়ে যায় যে সে চলে যাবে। তারপর তার 3 দিন পর তার ফ্লাইট ছিল। তারপর সে বিদেশ চলে যায়, সে আমাকে রেখে ওখানে রেখে কিছুদিন সে বাসায় যোগাযোগ করেনি, অনেকবার যোগাযোগ বন্ধ ছিল। তারপর সে বাসায় যোগাযোগ করলো, তার বাবা মার সাথে কথা বলতো, কিন্তু সে কখনো আমার কথা জিজ্ঞাসা করতো না আমি কেমন আছি, কি অবস্থায় আছি। তারা কথা বলার সময় যদি আমার কথা বলতো তাহলে, আমার শ্বশুর শাশুড়ি যদি আমার কথা বলতো তাহলে আমার জামাই আর ফোন দিত না। এভাবে অনেক দিন ফোন না দিয়ে থাকতো। এরপর তারা সিদ্ধান্ত করলো যে না, তারা আমার কথা আর বলবে না, তাহলে তার ফোনটাই অফ করে দেয়। সামনাসামনি হলে হয়তো কিছুটা ঠিক। তারপর আমরা দুজনে এক ভার্সিটিতে ভর্তি হই, আমি আর আমার দেওয়ারে। সেদিন সে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, ওইটা আমার জামাই দেখে। এর আগে আমাকে সে কখনোই সামনাসামনি দেখেনি। ওইটা দেখে সে সবাইকেই তো দেখলো, তার আত্মীয় স্বজন, সে ভাবছে যে ওইটা হয়তো আমিই হব। তারপর সে ওখানে দেখে সে আমার আইডিতে রিকোয়েস্ট পাঠায়। আমি রিকোয়েস্টে দেখে তো চিনতে পারছি যে আমার জামাই আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। কারণ তার সাথে আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল। যে মানুষটা বিয়ের পর থেকে আমার কোনোদিন খোঁজখবর নিত না, আমাকে ভালোবাসতো না, তার সাথে আমি কেন যোগাযোগ করব। 1 মাস পর রিকোয়েস্টটা যখন আমি অ্যাকসেপ্ট করি, সাথে সাথে সে তখন আমাকে আনফ্রেন্ড করে দেয়। তখন আমার ইগোতে আরও লাগে যে যে মানুষটা আমাকে রিকোয়েস্ট পাঠালো, আমি অ্যাকসেপ্ট করার পর আবার আনফ্রেন্ড করে দিল। এভাবে কিছুদিন চলার পরে সে নতুন একটা আইডি থেকে দেখে আমার ফোনে রিকোয়েস্ট আসছে। এতদিনে আমার জামাই অবশ্যই বুঝতে পারছে যে এই আইডিটা আমার, আমি তার বউ। সে নিশ্চিন্ত হয়ে আমাকে টুকটাক এসএমএস দিত, কিন্তু আমি তো তাকে চিনতে পারতাম না, যার জন্য আমি তার একটা এসএমএসেরও রিপ্লাই দিতাম না। আমি ভাবতাম অন্য কেউ হয়তো আমাকে এসএমএস দিচ্ছে, তাহলে কেন আমি রিপ্লাই করবো। আসলে এই গল্পটা না অনেক বড়, এটার প্রথম পর্ব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ এর নেক্সট পর্বগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার সাথে চোখ রাখো, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার গল্পগুলো ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আমি প্রতিদিন চেষ্টা করবো তোমাদের সাথে নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে। আর সাথে তোমাদের বাসায় তৈরি করার জন্য সবথেকে সুন্দর ও শর্টকাট পদ্ধতিতে মেয়োনিজ বানানোর রেসিপিটা আজকে শিখিয়ে দিলাম। মেয়োনিজটা খেতে কিন্তু অসাধারণ ছিল, তোমরা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।